বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের সকলকে শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো আরডিটি 2.0 অ্যান্ড আরডিটি 3.0। তো খেয়াল করে দেখো যে গতদিন আমরা এই জায়গাটাতে ছিলাম, রিলায়েবল ডেটা ট্রান্সফার আরডিটি, রিলায়েবল ডেটা ট্রান্সফার ভার্সন 2.0 আমরা আলোচনা করতেছিলাম, এবং কিভাবে যদি একটা প্যাকেট হারিয়ে যায়, ডেটা প্যাকেট, করাপ্টেড প্যাকেট, কিভাবে উদ্ধার করা যায় সেটা সম্পর্কে আমরা পড়েছিলাম। সেটি হলো কি, যে যখনই আমার সেন্ডারের কাছে প্যাকেট আসলো তখন সে প্যাকেট পাঠাবে, পাঠানোর পরে সে অ্যাকনলেজমেন্ট অথবা নেগেটিভ অ্যাকনলেজমেন্টের জন্য অপেক্ষা করবে। এখন এই ডেটা প্যাকেট পাঠানোর পরে এই ডেটা প্যাকেট যদি করাপ্টেড প্যাকেট হয়, করাপ্টেড প্যাকেট যদি হয়ে যায়, রিসিভ প্যাকেট করলো এবং করাপ্টেড প্যাকেট পাঠালো, তাহলে সে কি করবে? এক পাঠানোর পরিবর্তে একটা ন্যাক পাঠায় দিবে, রিসিভার সেন্ডারের কাছে একটা ন্যাক পাঠায় দিবে। ন্যাক পাঠানো মানে আমি তোমার প্যাকেট কারেক্টলি রিসিভ করতে পারিনি, যে এই যে ন্যাক পাঠাচ্ছে, কারেক্টলি রিসিভ করতে পারিনি, তুমি প্যাকেটটা আমার কাছে আবার পাঠাও। আবার সেন্ডারকে বলে দিছি যে তুমি যদি কোনো প্যাকেট রিসিভারের কাছ থেকে পাও এবং সেই প্যাকেটটা যদি ন্যাক হয়, নেগেটিভ অ্যাকনলেজমেন্ট হয়, তাহলে ওই প্যাকেটটা তুমি আবার পাঠিয়ে দাও, আবার সে পাঠিয়ে দিবে। এটা পাওয়ার সঙ্গে সঙ্গে এই প্যাকেটটা সে আবার পাঠিয়ে দিবে। আমরা যদি অ্যাসিউম করে নিই এই প্যাকেটটা পাওয়ার পরে সে প্যাকেটটা রিসিভ করেছে রিসিভার এবং এখন কোনো করাপ্ট হয়নি, করাপ্ট যদি না হয় সঙ্গে সঙ্গে ওই ডেটাটা প্যাকেট থেকে এক্সট্রাক্ট করবে, করে অ্যাপ্লিকেশন লেয়ারের কাছে ডেলিভারি করে দিবে। দিয়ে সঙ্গে সঙ্গে সে একটা পজিটিভ অ্যাকনলেজমেন্ট, সেন্ডারের কাছে একটা পজিটিভ অ্যাকনলেজমেন্ট পাঠিয়ে দিবে। এই অ্যাকনলেজমেন্ট পাওয়ার সঙ্গে সঙ্গে সেন্ডার যখনই পাইলো যে প্যাকেট পাইলো এবং সেটা অ্যাকনলেজমেন্ট প্যাকেট, সঙ্গে সঙ্গে সে আবার ওয়েটিং মোডে চলে আসবে। দ্যাট মিনস ওই প্যাকেট পাঠানোর কাজটা সাকসেসফুলি কমপ্লিটেড হয়েছে। তো এই পর্যন্ত গতদিন আমরা পড়ছিলাম। আজকে আমরা দেখব যে আরডিটি 2.0-র মধ্যে একটা ফ্যাটাল ফ্ল আছে। ফ্লটা হলো এরকম, এই আগের স্লাইড দেখে আমি দেখে আসি। দেখো, ডেটা প্যাকেট এখান থেকে যখন পাঠাইতেছি আমরা রিসিভারের কাছে, তখন আমরা চেক করতেছি যে ডেটা প্যাকেট পাইলো কিনা, করাপ্ট হইলো কিনা। কিন্তু অ্যাকনলেজমেন্ট প্যাকেট যখন পাঠাইতেছি তখন কিন্তু আমরা চেক করতেছি না যে এই অ্যাকনলেজমেন্ট প্যাকেটের মধ্যে কোনো ইরর আছে কিনা, অ্যাকনলেজমেন্ট প্যাকেটের মধ্যে কোনো করাপ্টেড বিট আছে কিনা। এটা কিন্তু একটা ফ্যাটাল ফ্ল অফ আরডিটি 2.0, যে হোয়াট হ্যাপেন্স ইফ এক অর ন্যাক ইজ করাপ্টেড, তখন কি হবে? তো সেন্ডার আসলে বুঝতে পারবে না যে রিসিভার ওটা কারেক্টলি পৌঁছেছে কিনা। ধরো করাপ্টই হলো না, লসটি হয়ে গেল, এক প্যাকেট আসলোই না সেন্ডার রিসিভারের কাছে, তখন কি হবে? এটা একটা বড় প্রশ্ন। তো এইটার ক্ষেত্রে হলো রিট্রান্সমিট করে দিতে পারে। রিট্রান্সমিট করে দিলে রিসিভার কিন্তু এই একই প্যাকেট দুইবার পাইলো, একবার পাঠাইছে, রিসিভার পাইলো, পাঠানোর পরে অ্যাকনলেজমেন্ট পাঠিয়েছে, কিন্তু অ্যাকনলেজমেন্ট লস্ট হয়ে গেছে। কিছুক্ষণ পরে যদি সেন্ডার আবার ওই প্যাকেট পাঠায়, তাহলে এই প্যাকেটের নাম্বার যদি হয় 5, এটা একবার পাঠিয়েছিল, রিসিভার অ্যাকনলেজমেন্ট পাঠাইছিল, অ্যাকনলেজমেন্ট রাস্তায় হারিয়ে গেছে, ওই প্যাকেটটা আবার পাঠাবে। আবার পাঠানোর পরে ফলে যে ঘটনাটা ঘটবে, এই 5 নাম্বার প্যাকেটটা কিন্তু রিসিভারের কাছে ডুপ্লিকেট প্যাকেট হয়ে যাবে। এর আগেও একবার পেয়েছে, এখনো আর একবার পাবে। তাহলে দুইটা জিনিস আমার হ্যান্ডেল করতে হবে। একটা হলো সেন্ডার কিসের উপরে ভিত্তি করে ওই প্যাকেটটা রিট্রান্সমিট করবে, এটা নির্ধারণ করতে হবে। আর একটা ঠিক করতে হবে যে রিসিভার যদি এরকম একই প্যাকেট একাধিকবার পায় তাহলে সে কি করবে। তো এটা হলো আমাদের ম্যাথোডোলজি, যেটা আমাদের চিন্তা করতে হবে। তো ডুপ্লিকেট প্যাকেট হ্যান্ডলিং এর ক্ষেত্রে সেন্ডার রিট্রান্সমিট করবে একটা সার্টেন টাইম পরে, আমরা একটু পরে গিয়ে দেখবো যে সেটা কিভাবে হ্যান্ডেল করতে হয়।
এবং সেন্ডার একটা সিকোয়েন্স নাম্বার প্যাকেটের সাথে দিবে, সো দ্যাট ওই সিকোয়েন্স নাম্বার দিয়ে রিসিভার বুঝতে পারে যে ওই প্যাকেটটা আসলে একটা ডুপ্লিকেট প্যাকেট, এবং সেই ডুপ্লিকেট প্যাকেট ডিটেক্ট করার সাথে সাথে সে কি করবে, ডিসকার্ড করে দিবে, ওইটা অ্যাকসেপ্ট করবে না, ওইটা সে ডিসকার্ড করে দিবে। তো ওই জন্য স্টপ এন্ড ওয়েট ফ্লো কন্ট্রোল যদি ব্যবহার করি, তাহলে একটা প্যাকেট পাঠালো, সেই প্যাকেটের রিসিভার আসবে, তারপরে পাঠাবে। কিন্তু স্টপ এন্ড ওয়েট যদি ফলো না করি, তাহলে আমি কিভাবে করে ওই প্যাকেটের নাম্বারিং করব এবং নাম্বারিং অনুযায়ী কিভাবে ডুপ্লিকেট ডিটেক্ট করব, সেটা আমাদের একটা মেথডোলজি, সেটা আমাদের একটা দেখতে হবে। আমরা প্রথমেই দেখি একটা একটা করে প্রবলেমগুলি সলভ করি। আমরা প্রথমেই দেখি যে এই গার্বেলড এক অথবা ন্যাক, হারিয়ে যাওয়া এক অথবা ন্যাক, অথবা করাপ্টেড এক অথবা ন্যাক, এইটা আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি। এটা প্রথম হ্যান্ডেল করা হয়েছে RDC 2.1 এর মধ্যে, এটা ফান্ডামেন্টালি ইম্পর্টেন্ট। এটা দেখো, আগে সেন্ডারের স্টেট ছিল দুইটা। আগে যখন আমরা পড়তেছিলাম তখন একটা সেন্ডারের স্টেট ছিল দুইটা। সেটা হলো সে অ্যাপ্লিকেশন লেয়ার থেকে কোনো প্যাকেট আসার জন্য অপেক্ষা করত, যখনই প্যাকেট চলে আসতো সেটা পাঠায় দিত, পাঠায় দিয়ে সে ওয়েটিং মোডে থাকতো। আর এখন সে তার স্টেট হবে হলো চারটা। সেটা হলো কি, স্টপ এন্ড ওয়েট ফ্লো কন্ট্রোল যদি হয়, তাহলে প্যাকেটগুলির সিরিয়াল নাম্বার হবে একটা 0 আর একটা হলো 1, একটা সিকোয়েন্স নাম্বার দিবে, একটা 0 আর একটা 1। তো এখন 0 যদি পাঠায়, কল ওয়েট ফর কল 0 ফ্রম অ্যাবাভ, যদি 0 পায় তাহলে 0 সে পাঠায় দিবে, পাঠায় দিয়ে 0-র 1-এর জন্য অপেক্ষা করবে, 0-র যে 1 অথবা ন্যাক তার জন্য অপেক্ষা করবে। এবং এখন ডেটা পাঠানোর সাথে সাথে চেকসাম পাঠাচ্ছে, সেটা আগেও পাঠিয়েছিল, এবং কি করবে, এই সিকোয়েন্স নাম্বার একটা পাঠিয়ে দিচ্ছে, সেটা হলো কত, 0 নাম্বার সিকোয়েন্স নাম্বার। খেয়াল করে দেখো, আগে যখন আমরা ডেটা পাঠাইছিলাম তখন শুধু ডেটা পাঠিয়েছি আর চেকসাম পাঠিয়েছি, কোনো সিকোয়েন্স নাম্বার পাঠাইনি। এখন কিন্তু আমরা কি করতেছি, ডেটা পাঠানোর সাথে সাথে একটা সিকোয়েন্স নাম্বার আমরা পাঠিয়ে দিলাম, যে 0 নাম্বার সিকোয়েন্সের প্যাকেট গেল। এখন 0 নাম্বারের অ্যাকনলেজমেন্টের জন্য সে অপেক্ষা করতেছে। যদি সে প্যাকেট পায় এবং কোনো করাপ্ট না হয়, এবং এক প্যাকেট যেটার জন্য অপেক্ষা করতেছে সেটাই সে পেয়ে যায়, সঙ্গে সঙ্গে সে এখন আবার ওয়েটিং মোডে চলে যাবে। এইটার মতোই ওয়েটিং মোডে চলে যাবে। এইটা যে স্টেটে ছিল এটাও সেই স্টেট, কিন্তু এইখানে প্যাকেট পাঠানোর সময় তার সিকোয়েন্স নাম্বার দিয়েছে 0, আর এইখানে প্যাকেট পাঠানোর সময় তার সিকোয়েন্স নাম্বার দিবে এখন কত, 1। তাহলে পরে দেখো, গুড স্টেটটা আগে আমরা চিন্তা করে নিই, যে 1 প্যাকেট দিল, নতুন একটা প্যাকেট আসলো, আমরা ধরলাম অ্যাপ্লিকেশন লেয়ার থেকে, সঙ্গে সঙ্গে আবার নতুন একটা প্যাকেট ক্রিয়েট করবে, সেকশন দিবে, ডেটা দিবে, কিন্তু সিকোয়েন্স নাম্বার হিসাবে এখন দিবে কত, 1, দিয়ে ওই প্যাকেটটা পাঠিয়ে দিবে। এবং একইভাবে এখানে ওয়েট করবে, এখানে যেরকম এই দুইটা হলো সিমিলার, আবার এই দুইটা হলো সিমিলার, এই দুইটা হলো সিমিলার আর এই দুইটা হলো সিমিলার, এখানেও আবার একই রকম ভাবে ওয়েট করবে। এখন আবার এক অথবা ন্যাকের জন্য ওয়েট করবে, কিন্তু 0-র জন্য না, ওই সিকোয়েন্স নাম্বার 1 এর জন্য এখন সে অপেক্ষা করবে। অপেক্ষা করার পরে যদি সে পেয়ে যায়, ওই পার্টিকুলার প্যাকেট পায়, করাপ্টেড না হয়, এবং এটা যদি অ্যাকনলেজমেন্ট প্যাকেট হয়, তাহলে হলো সে কি করবে, রিসিভ করে নিবে। এই হলো তোমার গুড স্টেট। গুড স্টেট গুলি আমরা বর্ণনা করলাম, যে কি, সে একটা 0 প্যাকেট সিকোয়েন্স নাম্বার পাবে, সেই প্যাকেটটা পাঠিয়ে দিবে, তারপরে অপেক্ষা করবে তার অ্যাকনলেজমেন্টের জন্য, পেয়ে গেলে তারপরে অপেক্ষা করবে 1 নাম্বারের জন্য, 1 নাম্বার প্যাকেট আসলে পরে সেটা পাঠিয়ে দিয়ে আবার 1 অথবা ন্যাকের জন্য অপেক্ষা করবে। এইটা চলে আসলে আবার 0তম প্যাকেটের জন্য, 0 সিকোয়েন্সের নেক্সট প্যাকেটের জন্য সে অপেক্ষা করবে। যদি পাইপলাইনে অনেক প্যাকেট থাকে তাহলে একটার পর একটা সে একবার 0 পাঠাবে, একবার 1 পাঠাবে, একবার 0 পাঠাবে, একবার 1 পাঠাবে, এইভাবে করে সে পাঠাবে। এটা হলো গুড স্টেট গেল। দেখো এখন এটা রিসিভ করলো, কিন্তু রিসিভ করলো প্যাকেট, কিন্তু এটা করাপ্টেড প্যাকেট রিসিভ, অথবা
এক রিসিভ করে নাই, ন্যাক রিসিভ করছে, নেগেটিভ অ্যাকনলেজমেন্ট রিসিভ করছে, নেগেটিভ অ্যাকনলেজমেন্ট রিসিভ করছে। যদি নেগেটিভ অ্যাকনলেজমেন্ট রিসিভ করে থাকে তাহলে পরে কিন্তু ওই প্যাকেটটা আবার সে কি করবে, সেন্ড করে দিবে। আগে যেরকম করছিল ঠিক সেরকম আবার সে এই একই প্যাকেটটা আবার সেন্ড করে দিবে এবং ওই ওই একই স্টেটে থাকবে, স্টেটে সে পরিবর্তন করবে না, একই স্টেটেই সে থেকে যাবে। এইভাবে করে সে হলো অপেক্ষা করবে। আবার একইভাবে দেখো এইখানে এইখানে যখন 1 নম্বরের জন্য অপেক্ষা করতেছে, যদি করাপ্টেড হয় অথবা যদি ন্যাক পায় সঙ্গে সঙ্গে ওইটাকে কি করবে, সে রিসেন্ড করে দিবে। তাহলে আগের থেকে পার্থক্য কি কি দেখলাম আমরা? আগে দেখেছিলাম যে সেন্ডারের স্টেট হলো মাত্র 2টা। সে একটা প্যাকেট পাঠাইতো, প্যাকেট পাঠানোর পরে সে অ্যাকনলেজমেন্ট এবং অথবা নেগেটিভ অ্যাকনলেজমেন্টের জন্য অপেক্ষা করত। আগের বারে আমরা ধরেছিলাম যে ডেটা প্যাকেট করাপ্টেড হতে পারে এবং আমরা ধরে নিয়েছিলাম যে এক প্যাকেট কারেক্টলি আসবে, কিন্তু সেটা আসলে সকল ক্ষেত্রে সত্য না। এবং সেই ক্ষেত্রে যদি কারেক্টলি না আসে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এটা রিসিভ করতে হবে, রিসিভ করে চেক করতে হবে যে অ্যাকনলেজমেন্ট প্যাকেট করাপ্টেড কি করাপ্টেড না। যদি করাপ্টেড হয় তাহলে ওইটা আমরা রিসেন্ড করে দিব, আবার এটার মাধ্যমে লেখা আছে। আর যদি করাপ্টেড না হয়, কারেক্টলি যদি এক রিসিভ করি, তাহলে আমি পরের প্যাকেটটা সেন্ড করার জন্য উদ্যত হব। The same is true for this one. এইভাবে করে আমরা সেন্ডারের যে মেথডোলজি সেটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। এখন দেখো এই আরডিটি 2.1 এ রিসিভারের বিহেভিয়ারেও কিছুটা পরিবর্তন আসবে, বাট আগের মতোই রিসিভার কিন্তু 4টা স্টেটে থাকবে না, রিসিভার 2টা স্টেটে থাকবে। সেটা কি? রিসিভার আগে আগে ছিল রিসিভার কিসে, আগে আগে রিসিভারের কি ছিল, রিসিভারের ছিল কিন্তু একটাই স্টেট, যে সে ওয়েট ফর কল ফ্রম বেলো, নিচের থেকে আসে, যদি সে করাপ্টেড প্যাকেট পায় তাহলে ন্যাক পাঠায় দিয়ে বসে থাকে, আর যদি করাপ্টেড প্যাকেট না পায় তাহলে সে এক পাঠায় দেয়, একটাই মাত্র স্টেট। এখন এইখানে রিসিভারের স্টেট লাগবে হলো আমার 2টা। এখন রিসিভারের স্টেট লাগবে হলো আমার 2টা। সেটা কি? 0 পাইলে এক রকমের বিহেভিয়ার করবে, 1 পাইলে আর এক রকমের বিহেভিয়ার করবে। যদি 0 পায় যদি, তাহলে এই 0 পাওয়ার পরে সে কি করবে, চেক করবে, প্যাকেটটা পাইলো, প্যাকেটটা চেক করবে। এটা যদি নট করাপ্টেড প্যাকেট পায় এবং সিকোয়েন্স নাম্বার 0-র জন্য অপেক্ষা করতেছিল, সে যদি 0 প্যাকেটই পায় তাহলে সে প্যাকেটটা এক্সট্রাক্ট করে অ্যাপ্লিকেশন লেয়ারের কাছে ডেলিভারি করে একটা অ্যাকনলেজমেন্ট পাঠিয়ে দিবে, একটা অ্যাকনলেজমেন্ট ক্রিয়েট করবে, ক্রিয়েট করে ওই অ্যাকনলেজমেন্টটা পাঠিয়ে দিবে। এখন মজার ব্যাপার দেখো, এখন অ্যাকনলেজমেন্ট পাঠানোর জন্য সে কিন্তু কি করতেছে, চেকসাম ব্যবহার করতেছে। কেন? ওই চেকসাম আবার সেন্ডার ব্যবহার করবে যে ওই প্যাকেট অ্যাকনলেজমেন্ট প্যাকেটটা কি করাপ্টেড নাকি করাপ্টেড না। তাহলে অ্যাকনলেজমেন্ট প্যাকেট পাঠানোর জন্য কিন্তু এখন তার চেকসাম লাগবে। একইভাবে এটা যদি হয়ে যায় তাহলে তার স্টেট চেঞ্জ করে 0 থেকে সে 1 এ চলে আসবে। এখন 1 এও একই রকম ভাবে যদি নট করাপ্টেড হয় এবং যদি সিকোয়েন্স নাম্বার 1ই হয় তাহলে ওই একই ঘটনা ঘটাবে, সে প্যাকেটটা এক্সট্রাক্ট করবে, ডেটা ডেলিভারি করে দিবে, একটা অ্যাকনলেজমেন্ট তৈরি করবে এবং প্যাকেটটা পাঠিয়ে দিবে। এখানে যে জিনিস আমরা লিখেছি একদম হুবহু কপি হলো এইখানে। কিন্তু যদি 0 স্টেটে থাকুক অথবা 1 স্টেটে থাকুক, কারেক্টলি রিসিভ না হয়, নট করাপ্টেড পরিবর্তে যদি করাপ্টেড হয় এবং সিকোয়েন্স নাম্বার 0 না হয়ে যদি 1 হয়, তাহলে কি ঘটনা ঘটবে? এই যে দেখো, করাপ্টেড হয়েছে, তাহলে সঙ্গে সঙ্গে সে কি করবে, সঙ্গে সঙ্গে ওই প্যাকেটটা আবার পাঠিয়ে দিবে, ওই প্যাকেটটা আবার পাঠিয়ে দিবে এবং ওই একই স্টেটে অপেক্ষা করবে। এবং করাপ্টেড হয়নি কিন্তু অপেক্ষা করতেছিল সিকোয়েন্স নাম্বার 1 এর জন্য, কিন্তু সে পেয়েছে হলো সিকোয়েন্স নাম্বার 0, তাহলেও সে রিসেন্ড করে দিবে। আবার দেখো এখানে একই রকম, ঠিক এইটার ইমেজ, এখানে করাপ্টেড হয়নি কিন্তু সিকোয়েন্স নাম্বার অপেক্ষা করতেছিল 0-র জন্য, আসছে 1, তাহলে সঙ্গে সঙ্গে আবার রিসেন্ড করে দিবে। ঠিক একই রকম ভাবে এইটার মতো
করাপ্টেড হয়ে গেছে, ওই জন্য এক না পাঠায় এখন সে ন্যাক পাঠায় দিবে। এই দুইটা হলো সিমিলার, সেম জিনিস। এই দুইটা হলো সিমিলার, আর আগে তো আমি দেখেছি এই দুইটাও সিমিলার। তাহলে এই রকমের একটা মেথোডোলজির মাধ্যমে রিসিভার সেন্ডারকে অ্যাপ্রোপ্রিয়েট মেসেজ দিতে পারবে যে সে ডেটা প্যাকেটটা কারেক্টলি রিসিভ করেছে নাকি করে নাই, সে জিরোর জন্য অপেক্ষা করতেছিল, জিরোই পেয়েছে নাকি ওয়ান পেয়েছে। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? আমরা যখন প্র্যাকটিক্যাল টিসিপি পড়বো মিডের পরে, তখন আমরা দেখব এই কনসেপ্ট গুলি আমাদের একেবারে খুব গুরুত্বের সাথে ব্যবহৃত হচ্ছে এবং সেগুলি আমাদের কাজে লাগছে, এবং সেইটার উপরে ভিত্তি করে আমরা প্র্যাকটিক্যাল ইন্টারনেটের যেটা টিসিপি আছে সেটা আসলে তৈরি হবে। এখন আরডিটি ওয়ান কে যদি একটা আমরা রিভিজিট করি, স্ট্যান্ডার্ডের ওখানে একটা সিকোয়েন্স নাম্বার অ্যাড করা হয়েছে, একটা 0 আর একটা হলো 1, এবং দুইটা সিকোয়েন্স নাম্বারই এখানে যথেষ্ট ছিল, কারণ এখানে আমরা স্টপ এন্ড ওয়েট ফ্লো কন্ট্রোল তৈরি করেছি, ইমপ্লিমেন্ট করেছি, এবং সেখানে এক এবং ন্যাকের কারেক্টলি রিসিভ হয়েছে কিনা সেটা আমরা চেক করেছি, এবং আমরা স্টেট একাধিক দুই ডাবল করে ফেলেছি। আগে হলো সেন্ডারের স্টেট ছিল দুইটা, এখন সেন্ডারের স্টেট হয়ে গেছে চারটা। আগে রিসিভারের স্টেট ছিল একটা, এখন রিসিভারের স্টেট হয়ে গেছে দুইটা। নাম্বার অফ স্টেটস আমরা ডাবল করে ফেলেছি, এবং এক্স্যাক্টলি কোন প্যাকেট রিসিভ করার জন্য সে প্রস্তুত আছে সেটি সে রিসিভ করেছে কিনা সেটি নির্ধারণ করেছি, এবং সে অনুযায়ী প্যাকেট আমরা রিসিভ করেছি। তো এটি হলো আরডিটি ওয়ান এর সেন্ডারের এডিশনাল বৈশিষ্ট্য। আর রিসিভারের ক্ষেত্রেও ডুপ্লিকেট প্যাকেট সে ডিসকার্ড করেছে, চেক করেছে, কি দিয়ে চেক করেছে, সিকোয়েন্স নাম্বার দিয়ে চেক করেছে, এবং এক এবং ন্যাক পাঠানোর ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করেছে। সে চেক করেছে যে যে প্যাকেট পাচ্ছে সেই প্যাকেটের জন্যই অ্যাকনোলেজমেন্ট যাচ্ছে কিনা, 0 হইলে 0, 1 হইলে 1। জিরোর পরিবর্তে আগে ডেটা প্যাকেট যে কোনো একটা পাইলেই সে অ্যাকনোলেজমেন্ট পাঠিয়ে দিত, এখন না, সে আসার পরে সে চেক করবে যে আমি ওয়েট করতেছি 0 নাম্বার প্যাকেট, 0 নাম্বার প্যাকেটই আসছে কিনা। যদি এসে থাকে এবং করাপ্টেড না হয় তাহলে 0-র জন্য সে অ্যাকনোলেজমেন্ট পাঠিয়েছে। আর যদি করাপ্টেড হয় তাহলে নেগেটিভ অ্যাকনোলেজমেন্ট পাঠিয়েছে। আর যদি অপেক্ষা করতেছে 0-র জন্য কিন্তু চলে আসছে 1, তাহলে সেই প্যাকেটটা ডিসকার্ড করেছে। তো এইরকম ভাবে আমরা আরডিটি 2.1 আমরা সেখানে ইমপ্লিমেন্ট করতে পারি। স্টিল দেয়ার ইজ এ প্রবলেম। 2.2 যেটা বলেছে সেটি হলো নেগেটিভ অ্যাকনোলেজমেন্ট ব্যবহার করার দরকার নাই। নেগেটিভ অ্যাকনোলেজমেন্ট ব্যবহার করার দরকার নাই, শুধু আমরা অ্যাকনোলেজমেন্ট ব্যবহার করব, এবং অ্যাকনোলেজমেন্ট ব্যবহার করেই সেন্ডারকে বুঝাইতে পারবো যে আমি কারেক্টলি প্যাকেট রিসিভ করেছি নাকি রিসিভ করি নাই। যেরকম দেখো, ন্যাকের পরিবর্তে আমি যদি এক পাঠাই এবং লাস্ট যে প্যাকেট আমি রিসিভ করেছি তার যদি আমি এক পাঠাই, তাহলেই কিন্তু সেন্ডার বুঝে নিতে পারে। দেখো আমি এখানে ছবি আঁকায় দিচ্ছি, এটা হলো সেন্ডার, এটা হলো তোমার রিসিভার। সেন্ডার এখানে পাইলো 0, পাইলো 0-র জন্য অ্যাকনোলেজমেন্ট পাঠাই দিল, 0-র জন্য, 0-র জন্য অ্যাকনোলেজমেন্ট পাঠাই দিল। এখন এইখানে আবার প্যাকেট পাঠাইলো, 1 নাম্বার প্যাকেট পাঠাইলো। এইটা মনে করো 1 নাম্বার প্যাকেটটা করাপ্ট হয়ে গেছে, করাপ্ট হয়ে গেছে। করাপ্ট যদি হয়ে যায় তাহলে এই রিসিভার এখন করবে কি, আবারও অ্যাকনোলেজমেন্ট কিন্তু ভিতরে পাঠাবে 0, অ্যাকনোলেজমেন্টই পাঠাবে, কিন্তু অ্যাকনোলেজমেন্টের এখানে সে সেন্ডার কিন্তু অপেক্ষা করতেছে কিসের জন্য, কোনটার অ্যাকনোলেজমেন্টের জন্য অপেক্ষা করতেছে বলতো? ওয়ানের জন্য।
ওয়ান এর অ্যাকনলেজমেন্টের জন্য অপেক্ষা করতেছে, কিন্তু যদি সে 0 পায় অ্যাকনলেজমেন্ট, তাহলে বুঝবে যে আমি ডেটা প্যাকেট যেটা পাঠিয়েছি সেটা রিসিভার পেয়েছে কিন্তু কারেক্টলি পাইনি, ওই জন্য সে পাওয়ার পরে লাস্ট যেটা অ্যাকনলেজমেন্ট পেয়েছে শুদ্ধ, সেটারই আমার অ্যাকনলেজমেন্ট দিয়েছে। বুঝছো কথা? জি স্যার। সেন্টারকে একটু ইন্টেলিজেন্ট বানানো। এখন কিন্তু এই নেটওয়ার্কিং এর মধ্যে একের পর এক ইন্টেলিজেন্স ঢুকতেছে, মেশিন লার্নিং রিলেটেড ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই এর বিভিন্ন অ্যালগোরিদম দিয়ে ইন্টেলিজেন্স, এগুলো সব ঢুকতেছে, যদিও এইটা বহু আগেই আসছে। এখন সেন্ডার 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 বুঝে নিবে, অ্যাকনলেজমেন্টই পাঠাবে এবং সেন্ডার বুঝে নিবে যে আমি যে প্যাকেট পাঠিয়েছি সেটা সে পেয়েছে, কিন্তু লাস্ট কারেক্টলি রিসিভ প্যাকেটের অ্যাকনলেজমেন্ট দিচ্ছে, মানে হলো ওই 0টা যে সে কারেক্টলি পেয়েছিল সেটা সে আবার জানান দিচ্ছে। এখন খেয়াল করে দেখো, যদি সে কোনো প্যাকেট নাই পাইতো তাহলে সে কিন্তু কোনো অ্যাকনলেজমেন্ট পাঠাইতো না। কাজে অ্যাকনলেজমেন্ট যেহেতু পাঠাচ্ছে এবং লাস্ট নন গুড প্যাকেটের রিসিপশনের জন্য অ্যাকনলেজমেন্ট পাঠাচ্ছে, এটার অর্থ হলো সেন্ডার বুঝে নিবে যে আমি এই মাত্র যে ডেটা প্যাকেট 1 পাঠিয়েছি সেটা রিসিভার পেয়েছে কিন্তু করাপ্টেড হয়েছে, কারেক্টলি রিসিভ করতে পারে নাই, এই কারণে আমাকে সে 0 দিয়ে এটি পাঠিয়েছে। So this is how we can make it. I believe NAC free প্রোটোকলটা তোমরা বুঝতে পেরেছো, এবং আমরা দেখবো যে টিসিপি হলো এই NAC free প্রোটোকলটা আসলে ব্যবহার করে। গুড। তাহলে 2.2 এর ক্ষেত্রে কি হবে? এই খুব সহজ, ওয়েট করবে, এইখানে পাঠাবে, পাঠানোর পরে ওই রিসিভ হইলো, নট করাপ্ট হইলে সে রিসিভ প্যাকেট 0 পাইলে 0 পাঠাবে, কিন্তু যদি এইটা পায় তাহলে আগে 1 পাইছিল 1 পাঠাই দিবে। ওই 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 1 যে 0-র জন্য অপেক্ষা করতেছিল, এইটা হলে সে প্যাকেটটা তখন পাঠাবে। রিসিভারের জন্য একই রকম ভাবে সে হলো সিকোয়েন্স নাম্বার দিয়ে কন্ট্রোল করবে যে কিভাবে সে সেন্ডারকে বোঝাবে যে তুমি কারেন্টলি যে প্যাকেটটা পাঠিয়েছো সেটি আমি কারেক্টলি রিসিভ করতে পারিনি। এখন পর্যন্ত আমরা যা আলোচনা করতেছিলাম সেখানে ইরোর আমরা চিন্তা করেছি যে বিটগুলি চেঞ্জ হয়ে যেতে পারে বা ইত্যাদি, কিন্তু কমপ্লিট প্যাকেট লস এখনো আমরা চিন্তা করি নাই। যে সেন্ডার সেন্ডার এখান থেকে সেন্ড করলো, সেন্ডার এখান থেকে সেন্ড করলো, রিসিভার এখানে বসে আছে, সেন্ডার সেন্ড করেছে ডেটা প্যাকেট, করার পর তো দূরে থাক, ডেটা প্যাকেট ওইখানে পৌঁছাই নাই, রাস্তার মাঝখানে ডেটা প্যাকেট লস হয়ে গেছে। তোমরা এর আগে দেখেছো রাউটারে প্রচুর পরিমাণ যদি ডেটা প্যাকেট আসে এবং রাউটারের বাফার যদি ফিল আপ হয়ে যায়, তারপরেও যদি নতুন প্যাকেট আসতে থাকে, তাহলে প্যাকেট ড্রপ করা ছাড়া সেই রাউটারের আর কোনো অল্টারনেট কোনো অবস্থান থাকবে না। তো আমি সেন্ডার বসে আছি বাংলাদেশে, আমার রিসিভার বসে আছে আমেরিকার নিউ ইয়র্ক শহরে, আমি ডেটা পাঠিয়েছি, এখন সিঙ্গাপুর পর্যন্ত যাওয়ার পরে একটা রাউটারে হিউজ ট্রাফিক তৈরি হয়েছে। সেই রাউটারে যত ডেটা প্যাকেট আসতেছে তার চেয়ে কোন ডেটা প্যাকেট সে সার্টেন টাইমের মধ্যে ফরওয়ার্ড করতে পারে, তাহলে একটা পর্যায়ে গিয়ে সেই রাউটার অনেকের প্যাকেটই ড্রপ করবে। আমার প্যাকেটে যদি ড্রপ করে দেয় তাহলে আমার রিসিভার তো জানতেই পারলো না আমি তার কাছে ডেটা প্যাকেট পাঠিয়েছি, তাহলে এটা একটা লস, রাস্তার মাঝখানে হারিয়ে গিয়েছে। তো এইটা আমি কিভাবে উদ্ধার করব? এটা উদ্ধার করার নিয়ম হলো RDT 3.0 যেটা বলছে সেটা হলো এই সেন্ডার একটা ডেটা প্যাকেট ট্রান্সফার করার পরে, সেন্ড করার পরে সে একটা টাইমার ডিক্লেয়ার করবে। সে কি করবে? একটা টাইমার ডিক্লেয়ার করবে এবং একটা সার্টেন টাইম পর্যন্ত অ্যাকনলেজমেন্টের জন্য ওয়েট করবে। আমরা এটাকে বলি টাইম আউট পিরিয়ড। এই টাইম আউট পিরিয়ড পর্যন্ত সে অপেক্ষা করবে। অপেক্ষা করে যদি রিসিভারের কাছ থেকে কোনো অ্যাকনলেজমেন্ট না আসে, তাহলে সে অ্যাজিউম করে নিবে
যে ওই প্যাকেটটা রাস্তার মাঝখানে লস্ট হয়েছে এবং সেই প্যাকেটটা তখন সে কি করবে, রিসেন্ড করে দিবে। ওই প্যাকেটটা তখন সে কি করে দিবে, রিসেন্ড করে দিবে। এতে প্রচুর পরিমাণ অ্যাডভান্টেজ পাওয়া যাবে। সেটা হলো যে আমার অনির্দিষ্টকালের জন্য সেন্ডারকে অপেক্ষা করতে হইল না। অনির্দিষ্টকালের জন্য সেন্ডারকে অপেক্ষা করতে হইল না। তখন হলো কি হলো, ডেটা প্যাকেটগুলি নির্দিষ্ট সময়ের মধ্যে রিসেন্ড করা সম্ভব হইল। সো রিট্রান্সমিশন করবে হলো এইটার উপরে ভিত্তি করে যে আমরা যদি শুনতে না পাই, যেরকম আমরা মানুষ যেরকম যদি আমরা কথা বলি, কাউকে ডাকি, সে যদি একবারে শুনতে না পায় তাহলে আবার বলি। তোমরা ছাত্ররা যেরকম ক্লাসে আমরা টিচাররা যখন কোনো কিছু এক্সপ্লেইন করি, শুনতে ঠিক মতো না পাও অথবা শুনেছো কিন্তু বুঝতে না পারো, তাহলে আবার তোমরা প্রশ্ন করো যে স্যার এই জিনিসটা যদি আর একবার বলেন, অথবা স্যার আপনার এইটা বলেছেন ধরতে পেরেছি, এটা বলেছেন ধরতে পেরেছি, কিন্তু এই তথ্যটা যেটা শেয়ার করেছেন সেটা বুঝতে পারি নাই। তো ওই ধরনের জায়গাগুলিকে যদি আমরা হ্যান্ডেল করতে পারি, সো দ্যাট উইল বি সিগনিফিকেন্টলি important for communication in between the sender and receiver again. Similarly, নেটওয়ার্কের ক্ষেত্রেও ডেটা পাঠানোর পরে, সেন্ডার ডেটা পাঠানোর পরে রিসিভার যদি কোনো কারণে বুঝতে না পারে বা ওইটা না পায়, তাহলে সেন্ডার আবার সে কি করবে, কমিউনিকেট করবে। এখানে দেখো সেন্ডার কিন্তু পাঠানোর পরে সে অপেক্ষা করতেছে যে রিসিভার পেয়েছে কিনা। যদি রিসিভার পেয়ে থাকে তাহলে তো সে অ্যাকনলেজমেন্ট পাবে, আর অ্যাকনলেজমেন্ট যদি না পায় তাহলে একটা সার্টেন টাইম পর্যন্ত সে অপেক্ষা করার পরে, এটাকে আমরা বলি টাইম আউট পিরিয়ড, এই টাইম আউট পিরিয়ড যখন পার হয়ে যাবে তখন সেই প্যাকেটটা আবার রিসেন্ড করবে। তো সেটাই হলো RDT 3.0 একটা নতুন এটাকে বলা হচ্ছে রিজনেবল অ্যামাউন্ট অফ টাইম। রিজনেবল শব্দটা খুব গুরুত্বপূর্ণ এখানে। এই রিজনেবল অ্যামাউন্ট অফ টাইম কত হবে সেইটা বের করার জন্য হিউজ রিসার্চ হয়েছে এবং এর উপরে অনেক পিএইচডি ডিগ্রি অ্যাওয়ার্ডেড হয়েছে। এবং আজকে থেকে প্রায় ধরো 31 বছর আগে প্রফেসর স্যালি ফ্লয়েড ফ্রম ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস, UCL এর সংক্ষেপে নাম, সেইখানকার একজন প্রফেসর, I met with him in 2008 in Las Vegas Convention Center in a conference CCNC. তার সাথে মিট হয়েছিল। তো তার এই যে ডেভেলপমেন্ট সেটি কিন্তু অভাবনীয় একটা ডেভেলপমেন্ট এবং সেটির মাধ্যমে এখনো পর্যন্ত ইন্টারনেটে এই 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 ডেটা কমিউনিকেশন যে এস্টাবলিশ করা হয়েছে সেটি একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম পর্যন্ত অপেক্ষা করা হয় এবং ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করা হয়েছে যে এই পরিমাণ টাইম সেখানে দিলে পরে সেটা রিজনেবল টাইম বলে পরিগণিত হবে। সেটাও আমরা একটু পরেই দেখব। যদি আমরা অনেক বেশি দেরি করি তাহলে দেখো আমাদের ব্যান্ডউইথ ইউটিলাইজেশন খারাপ হবে। আবার যদি খুব দ্রুত আমরা ট্রান্সমিশন করি, প্যাকেট পাঠাইলাম, অল্প সময় পরেই মনে করতেছি যে প্যাকেট আমার রিসিভার পাইনি, আবার আমি পাঠাই দিলাম, তাহলে রিসিভার কিন্তু ডুপ্লিকেট প্যাকেট রিসিভ করতে পারে। তাহলে খুব ফাস্টও পাঠানো যাবে না, আবার খুব ডিলেও করা যাবে না। তাহলে আমাকে কি করতে হবে, একটা রিজনেবল অ্যামাউন্ট অফ টাইম আমাকে কি করতে হবে, গণনা করতে হবে, সো দ্যাট সেই পর্যন্ত অপেক্ষা করে তারপরে আমরা পাঠাইতে পারি। তো সেইটা আমরা দেখবো একটু পরে যে কিভাবে ক্যালকুলেট করা হয়। তো এই ক্ষেত্রে দেখো নিয়মটা কি, নিয়মটা হলো 0 পাঠাইলো, 0-র জন্য সে অপেক্ষা করতেছে, আবার 1 পাঠাইলো, 1 এর জন্য সে অপেক্ষা করতেছে, এবং এইভাবে সে একটা টাইমার স্টার্ট করে আগের ঘটনা যা যা ঘটিয়েছে সব থাকবে,
তার সাথে একটা টাইমার স্টার্ট করে দিবে। এখন টাইমার যদি ওর মধ্যে যদি প্যাকেট সে পেয়ে যায় তাহলে টাইমারটা সাথে সাথে স্টপ করে দিবে। গুড কন্ডিশন গুলি আগে দেখাচ্ছি। আবার ধরো এইখানে পাইলো, নতুন প্যাকেট আসলো, সেই প্যাকেট ক্রিয়েট করে পাঠিয়ে দিবে, আবার নতুন টাইমার স্টার্ট করবে। আবার এখান থেকে পাইলো, কারেক্টলি পাইলো, সেই টাইমার স্টপ করে দিবে। তার মানে একটা করে প্যাকেট পাঠাবে, প্যাকেট এর অ্যাকনলেজমেন্ট চলে আসলে ওই টাইমারটা বন্ধ করে দিবে। আবার আর একটা প্যাকেট পাঠাবে, টাইমার স্টার্ট করবে, ওই প্যাকেটের অ্যাকনলেজমেন্ট চলে আসলে টাইমার বন্ধ করে দিবে। তার মানে টিসিপি সেন্ডার একটাই মাত্র টাইমার মেনটেন করে। প্যাকেট 2, 3, 5, 7, 10টা যাই পাঠাক না কেন, একটা সার্টেন টাইমে টাইমার একটাই মেনটেন করবে। টাইমার পাঠাবে, কি বলে, প্যাকেট পাঠাবে, টাইমার স্টার্ট করবে, অ্যাকনলেজমেন্ট আসার পরে টাইমারটা বন্ধ করে দিবে। এখন নেগেটিভটা চিন্তা করি, যে প্যাকেট গেছে কিন্তু কারেক্টলি রিসিভ হয় নাই, টাইম আউট হয়ে গেছে। ওই টাইম আউট হয়ে গেছে, টাইম আউট যদি হয়ে যায় সাথে সাথে ওই প্যাকেটটা রিসেন্ড করবে, করে টাইমারটা আবার স্টার্ট করে দিবে। আগের টাইমারটা বন্ধ করে দিয়ে নতুন টাইমার আবার স্টার্ট করবে। আর যদি করাপ্টেড হয় তাহলে আগে যা ছিল, যে ঘটনা ঘটিয়েছিল, আগে যা ঘটনা ঘটছিল ওই প্যাকেটটা রিসেন্ড করবে, একই ঘটনা আবার ঘটাবে। সেম ইজ হিয়ার, ওই ঘটনা ঘটবে এখানে এবং এইখানেও তাই। যদি টাইম আউট হয়ে যায় তাহলে প্যাকেটটা আবার পাঠাবে। আর এই ঘটনা আর এই ঘটনা হলো সেম। যদি করাপ্টেড প্যাকেট পায়, অথবা ওয়েট করতেছে 0-র জন্য পাইলো 1, অথবা এখানে ওয়েট করতেছে 1-এর জন্য পাইলো 0, এরকম যদি হয় তাহলে আগে যে ঘটনাটা ঘটছিল সেটা সে ঘটায় দিবে। এই যে ঘটনা, এটার মাধ্যমে আমরা দেখলাম যে নতুন একটা জিনিস RDT 3.0-তে আসলো, সেটা কি টাইমার, এবং একটা সার্টেন টাইম আউট পর্যন্ত সে কি করবে, অপেক্ষা করবে, এবং সেই টাইমার পরিমাণটা কত হবে সেগুলি আমরা ক্যালকুলেট করব। আমি যদি পিক্টোরিয়ালি এটাকে যদি রিপ্রেজেন্ট করতে চাই, পৃথিবী অনেক ভালো যদি হইতো, যে ডেটা যেটা পাঠাচ্ছি সেটা চলে আসতেছে, আবার অ্যাকনলেজমেন্ট পাঠাচ্ছি, আবার ডেটা পাঠাচ্ছি, ডেটা পাঠাচ্ছি, অ্যাকনলেজমেন্ট চলে আসতেছে, কোনো লস নাই, তাহলে খুব সুন্দর। কিন্তু প্র্যাকটিক্যাল লাইফ আসলে ওরকম না, এটা হলো লসই লাইফ। কারণ কি, যে মিডিয়ার ভিতর দিয়ে আমি যেটা পাঠাচ্ছি সেটা ডেটা লস হয়। তাহলে এখানে যদি প্যাকেট লস হয়, প্যাকেট লস হলে একটা সার্টেন টাইম আউট পর্যন্ত সে অপেক্ষা করবে, অপেক্ষা করে প্যাকেট রিসিভ করতে না পারলে ওই প্যাকেটটাই আবার রিট্রান্সমিট করবে। এটাও প্যাকেট 1 ছিল, এটাও প্যাকেট 1, আবার অ্যাকনলেজমেন্ট পাবে, আবার 0 পাঠাবে, আবার 0-র অ্যাকনলেজমেন্ট আসবে, আবার 1 পাঠাবে, এইভাবে চলতে থাকবে। So this is how RDT 3.0 works, by introducing the timeout period in the history of the internet. একইভাবে ডেটা প্যাকেট পৌঁছায় গেছে কিন্তু এক প্যাকেট লস হয়ে গেছে, একই ঘটনা ঘটবে, একটা সার্টেন টাইম পর্যন্ত অপেক্ষা করে এখানে এসে আবার প্যাকেটটা রিট্রান্সমিট। এই প্যাকেটটা যখন পাইলো সেটা কিন্তু ডুপ্লিকেট পাইলো, ডুপ্লিকেট যখন হইলো তখন সে ডিসকার্ড করে দিবে এবং সাথে সাথে অ্যাকনলেজমেন্ট 1 পেয়েছে সেটা সে জানিয়ে দিবে। তার মানে আগেও প্যাকেট পাইছিল আর এখনো পাইলো, তাহলে লাস্ট নোন গুড প্যাকেট যেটা সে পেয়েছিল সেটাই অ্যাকনলেজমেন্ট সে পাঠিয়ে দিল। এই যে অ্যাকনলেজমেন্ট 1 লাস্টে পাঠাইছিল, ওই জিনিসটাই আবার সে পাঠিয়ে দিবে। পাঠিয়ে দিলে সে রিসিভ করবে, এখন আবার প্যাকেট 0 পাঠাবে, আবার 1 পাঠাবে, আবার 0 পাঠাবে, এইভাবে চলতে থাকবে। এইভাবে করে আমরা সিচুয়েশন গুলি পেতে পারি। এই ঘটনাটা তোমাকে দেখো খুব চোখ খুলে দিবে তোমার। দেখো প্যাকেট পাঠাইছো, প্যাকেট সে পেয়েছে, অ্যাকনলেজমেন্টটা সে পাঠিয়েছে, কিন্তু অ্যাকনলেজমেন্ট রাস্তায় আসতে দেরি হচ্ছে। তুমি যদি অধৈর্য হয়ে যাও এবং আগেই যদি প্যাকেট পাঠায় দাও তাহলে অ্যাকনলেজমেন্টও আসলো, আগের প্যাকেটটাও কারেক্টলি রিসিভ হয়েছিল, কিন্তু মাঝখানে আমি খুব দ্রুত টাইম আউট ঘটনার কারণে প্যাকেটটা পাঠিয়ে দিলাম, ফলে ডুপ্লিকেট প্যাকেট ট্রান্সফার করলাম। দেখো ডুপ্লিকেট প্যাকেট ট্রান্সফার করলে শুধু এই সেন্ডার আর রিসিভারেরই ক্ষতি তা না, যে ইন্টারনেটের ভিতর দিয়ে তুমি এই ডেটা পাঠাচ্ছ
সেই ইন্টারনেটের যে ব্যান্ডউইথ সেই রিসোর্স কিন্তু ব্যবহৃত হচ্ছে। এইটা কিন্তু কস্টলি। ইন্টারনেটের সবচাইতে কস্টলি রিসোর্স হলো ব্যান্ডউইথ। রাউটার না, সার্ভার না, গেটওয়ে না, কোনো কিছু না। সবচেয়ে কস্টলি রিসোর্স হলো ব্যান্ডউইথ, কারণ প্রতিটা বিট ট্রান্সফার করার জন্য তোমাকে সেন্ট গুনতে হয়, পয়সা গুনতে হয়। এই জন্য এটা ফান্ডামেন্টালি ইম্পর্টেন্ট। এই কারণে এটি আমাদের যেটি করতে হবে সেটি হলো এটা যেন কানেক্টেড থাকতে পারে, সেজন্য আমাদের একটা রিজনেবল অ্যামাউন্ট অফ টাইম এটা ঠিক করতে হবে, সো দ্যাট আমরা আর্লিও যেন রিসেন্ড না করি, আবার অনেক বেশি সময় যেন ডিলে না করি, সো দ্যাট থ্রুপুট আবার কমে যাবে, ব্যান্ডউইথের ইউটিলাইজেশন কমে যাবে। সেই বিষয়টার জন্য আমরা একটু পরে দেখবো যে কিভাবে ডেটাটাকে আমরা ট্রান্সফার করতে পারি। তো দুইটা জিনিস আমাদের এখানে, একটা হলো স্টপ এন্ড ওয়েট অপারেশন আমরা ব্যবহার করেছি, সেইটার আমরা ইউটিলাইজেশন দেখব এবং তার উপরে ভিত্তি করে আমরা বোঝার চেষ্টা করব যে কিভাবে আমরা এটাকে কমাইতে পারি। দেখো, স্টপ এন্ড ওয়েট ফ্লো কন্ট্রোলে আমরা কি করতেছি, সেন্ডার থেকে পাঠাচ্ছি একটা প্যাকেট, ওই প্যাকেটটা পাঠিয়ে রিসিভার রিসিভ করতেছে, তারপরে ওখান থেকে অ্যাকনলেজমেন্ট আসছে, আসার পরে তারপর দ্বিতীয় প্যাকেট পাঠাচ্ছে। এখন সেন্ডারের কাছে যদি 100 প্যাকেট থাকে, তাহলে সেন্ডারকে একটা প্যাকেট পাঠায় অপেক্ষা করতে হচ্ছে। ওই প্যাকেটের অ্যাকনলেজমেন্ট আসলো, তারপরে সে দ্বিতীয় প্যাকেট পাঠাচ্ছে, সেই প্যাকেটের অ্যাকনলেজমেন্ট আসার পরে তারপরের প্যাকেট পাঠাইলো। এটা আসলে ইউটিলাইজেশনটা খুবই পোর। এইটাকে বলি হলো আমরা আরটিটি। আরটিটি মানে হলো রাউন্ড ট্রিপ টাইম। একটা প্যাকেট পাঠালাম, তারপর তার অ্যাকনলেজমেন্ট আসলো, এটাকে বলি আমরা আরটিটি, রাউন্ড ট্রিপ টাইম। এই যে L/R হলো ডেটা প্যাকেট ট্রান্সমিট করছি, আর এই পরিমাণ সময় আমরা হলো কি অপেক্ষা করছি। এই দুইটা মিলে আরটিটি প্লাস এরআর হলো এইটা। তার মধ্যে আমরা ডেটা প্যাকেট পাঠাইছি L/R টাইম। L/R টাইম হলো ডেটা প্যাকেট পাঠাইছি, আর তার মধ্যে আরটিটি প্লাস L/R টাইম আমরা অপেক্ষা করেছি। এই হলো আমার ইউটিলাইজেশন অফ দ্য সেন্ডার। এটা যদি হয়, একটা টিপিক্যাল এক্সাম্পল দিয়েছে যে 0.008 দ্যাট মিনস সেকেন্ড, দ্যাট মিনস 8 মিলি সেকেন্ড যদি লাগে একটা ডেটা পাঠাইতে, ঠিক আছে, আর এই 30.008 যদি আরটিটি প্লাস এলআর মিলে হয়, তাহলে ইউটিলাইজেশন অনেক 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 কমে যাচ্ছে। 0.027% ইউটিলাইজেশন, যেটা সিগনিফিকেন্টলি আসলে কম। সেই জন্য একটা প্যাকেট একবারে না পাঠিয়ে তার অ্যাকনলেজমেন্টের জন্য অপেক্ষা না করে বর্তমান ইন্টারনেটে একই সাথে অনেকগুলি প্যাকেট পাঠিয়ে দেওয়া হয় এবং তার অ্যাকনলেজমেন্টের জন্য অপেক্ষা করা হয়। তো সেই প্রোটোকল আমরা দেখব। এই আরডিটি 3.0 পারফরমেন্স হয়ে যাবে, প্রোটোকলের পারফরমেন্স কমে যাবে। এই কারণে এটাকে ইমপ্রুভ করার জন্য আরডিটি 3.0 তে আরেকটা কনসেপ্ট যেটা নিয়ে আসা হয়েছে, সেটা হলো পাইপলাইনিং কনসেপ্ট। কি কনসেপ্ট? পাইপলাইনিং কনসেপ্ট। পাইপলাইনিং কনসেপ্টের মধ্যে যেটা করা হয়েছে সেটা হলো, এখানে দেখো স্টপ এন্ড ওয়েট ফ্লো কন্ট্রোল, একটা করে ডেটা প্যাকেট পাঠানো হচ্ছে। এই ম্যাপটা দেখো, আমেরিকার ম্যাপ, একদম ওয়েস্ট সাইড থেকে ইস্ট সাইডের কোনো যদি সাইডে আমরা ডেটা পাঠাই, একটা প্যাকেট পাঠাইতেছি, ওই প্যাকেটের পুরো অ্যাকনলেজমেন্ট আসার পরে তারপরে ডেটা প্যাকেট পাঠাবো, এটা প্রচুর পরিমাণ ওয়েটিং টাইম তৈরি করতেছে। এবং এখানে পরিবর্তে যদি আমরা এরকম পাঠাই যে পাঠাচ্ছি যেখানে সেখানে প্রচুর প্যাকেট পরপর পরপর পাঠিয়ে দিব, রিসিভার বেটা পাবে, একদিক থেকে পাইতে থাকবে, একদিক থেকে অ্যাকনলেজমেন্ট পাঠাইতে থাকবে, একদিক থেকে পাইতে থাকবে, একদিক থেকে অ্যাকনলেজমেন্ট পাঠাইতে থাকবে। তাহলে পাইপ লাইনিং এর মতো পরপর পরপর অনেকগুলি প্যাকেট পাঠাচ্ছে, একদিক থেকে পাইতেছে আর একদিক থেকে সে উঠাই দিচ্ছে। তাহলে এইভাবে করে সে কি করতে পারবে, কন্টিনিউয়াসলি ডেটা পাঠাইতে পারবে এবং সেই ডেটা রিসিপশনের পরে আমাকে সে অ্যাকনলেজমেন্ট দিতে পারবে। এবং পাইপলাইনিং করলে পরে সিগনিফিকেন্ট ইউটিলাইজেশন ইনক্রিজ করা সম্ভব। এই দেখো,
একটার পরিবর্তে যদি শুধু আমি 3টা প্যাকেট পাঠাই পর পর এবং সেখান থেকে যদি অ্যাকনলেজমেন্ট রিসিভ করি এবং তার জন্য যদি আমি ইউটিলাইজেশন হিসাব করি, তাহলে ওই একই সময়ের মধ্যে আমি 3টা L/R পাঠাইতে পারতেছি বাই RTT বাই LR। তাহলে দেখো 0.00081 হয়ে গেছে, আগে যেটা 27 ছিল সেটা 81 হয়ে গেছে। তাহলে সহজেই তোমার কাছে অনুমেয় যে এটা 3টা প্যাকেট পাঠানোর কারণেই ইউটিলাইজেশন 3 টাইমস বেড়ে গেছে। তাহলে আরো যদি বেশি প্যাকেট পাঠায় তাহলে ইউটিলাইজেশন আরো বেশি বাড়বে, প্রোভাইডেড দ্যাট মাঝখানে যে ইন্টারনেট আছে সেই ইন্টারনেট যথেষ্ট পরিমাণ ডেটা প্যাকেট ট্রান্সপোর্ট করার জন্য তার কাছে ব্যান্ডউইথ আছে, তার কাছে ডেটা আছে। তো এইভাবে করে যদি সম্ভব হয় তাহলে 3 প্যাকেট পাইপলাইনিং করে আমরা বাই ফ্যাক্টর অফ 3 আমরা পারফরমেন্স ইনক্রিজ করতে পেরেছি। তো এই জন্য 2টা পদ্ধতি আছে, এটা তোমরা ডেটা কমিউনিকেশনে পড়েছো। আমি জাস্ট সংক্ষেপে একটু বলে আজকের ক্লাসটা এখানেই শেষ করে দিব। গো ব্যাক এন স্লাইডিং উইন্ডো প্রোটোকল তোমরা ডেটা কমিউনিকেশনে পড়ে এসেছো। এটা আর কিছুই না, স্লাইডিং উইন্ডো একদিক থেকে পাঠাবে আর একদিক থেকে, দেখো উইন্ডোর এই পর্যন্ত প্যাকেট অলরেডি সে পাঠানো হয়ে গেছে, সেন্ডারের অ্যাকনলেজমেন্টও পেয়েছে। এইগুলি এখন পাঠাচ্ছে, এইগুলি নেক্সট সিকোয়েন্স নাম্বার, মানে এইগুলি এখন পাঠানোর অপেক্ষায় রয়েছে, একটার পর একটা পাঠাচ্ছে। যখনই পাঠিয়ে যাবে রিসিভারের কাছ থেকে যখনই অ্যাকনলেজমেন্ট আসবে, এই 2টার যদি অ্যাকনলেজমেন্ট পেয়ে যায় সঙ্গে সঙ্গে উইন্ডোটাকে এইখানে ট্রান্সফার করবে, আবার এইটার অ্যাকনলেজমেন্ট পেয়ে গেলে উইন্ডোটাকে এইখানে নিয়ে যাবে। আমরা যেরকম ওই যে উইন্ডো থাকে না, স্লাইডিং উইন্ডো থাকে, আমরা সরাই দিই বাম পাশে, একদিক থেকে সরাই দিই, ঠিক ওই রকম স্লাইড করে 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 ডানে চলে যাবে। দ্যাট মিনস একদিক থেকে আমি অ্যাকনলেজমেন্ট পাচ্ছি আর একদিকে আমি নতুন প্যাকেট পাঠানোর জন্য রেডি করে ফেলতেছি। একদিক থেকে পুরাতন প্যাকেটের অ্যাকনলেজমেন্ট পাচ্ছি আর একদিক থেকে নতুন প্যাকেটের অ্যাকনলেজমেন্ট, একসাথে যদি 4-5টার অ্যাকনলেজমেন্ট চলে আসে 4-5 ঘর আমরা সামনে চলে যাব, উইন্ডোটাকে সামনে আমরা নিয়ে যাব। ওই রকম ভাবে উইন্ডোটাকে সামনে আমরা নিয়ে যাব। গো ব্যাক এর নাম দেওয়া হয়েছে হলো এই কারণে যে গো ব্যাক এন একটু বোকা প্রোটোকল। বোকা প্রোটোকল হলো ওটা করছে কি, যদি কোনোটা লস হয়, ধরো এইটা হারায় গেল, তাহলে ওটা করবে কি, এখান থেকে শুরু করে যতগুলি প্যাকেট পাঠাইছিল সবগুলি আবার পাঠাবে। যেটা হারিয়ে গেছে সেইখান থেকে এন সংখ্যক প্যাকেট আবার পাঠায়, উইন্ডোজ সাইজ যত তত সংখ্যক প্যাকেট আবার সে পাঠায় দিবে। এইটা যদি হারিয়ে যায় তাহলে এইটা থেকে শুরু করে তারপরে যত প্যাকেট আছে এই তম পর্যন্ত উইন্ডোর সাইজ পর্যন্ত সবগুলি প্যাকেট আবার রিট্রান্সমিট করবে। এই জন্য এটাকে বলি গো ব্যাক এন প্রোটোকল। আর এখানে আরেকটা কনসেপ্ট নিয়ে আসা হয়েছে, সেটা হলো কিউমুলেটিভ ব্যাক। কিউমুলেটিভ ব্যাক হলো এইবারটা রিসিভারের কাছে যখন আমি পর পর অনেকগুলি প্যাকেট পাঠিয়ে দিচ্ছি, ও একটা প্যাকেট পাওয়ার পরে বর্তমান টিসিপি করে কি 500 মিলিসেকেন্ড অপেক্ষা করে। কত মিলিসেকেন্ড অপেক্ষা করে? 500 মিলিসেকেন্ড, এক সেকেন্ডের অর্ধেক সময় 500 মিলিসেকেন্ড অপেক্ষা করে এর মধ্যে যদি 5-7-10টা প্যাকেট পেয়ে যায়, ও লাস্ট এটার জন্য শুধু বলবে, ও এক প্যাকেট পাঠাবে, লেটস সে 1 প্যাকেট 10, মানে ও বলে দিচ্ছে সেন্ডারকে যে 1 থেকে শুরু করে 9 পর্যন্ত সবগুলি প্যাকেট আমি কারেক্টলি পেয়েছি। অ্যাকনলেজমেন্ট পাঠাইতেছে একটা, কিন্তু সেন্ডারকে তথ্য দিচ্ছে যে আমি 1 নাম্বার থেকে শুরু করে 9 নাম্বার পর্যন্ত সবগুলি প্যাকেট আমি পেয়ে গেছি। এটাকে বলে হলো কিউমুলেটিভ অ্যাকনলেজমেন্ট। এতে 2টা সুবিধা। একটা সুবিধা হলো কম সংখ্যক অ্যাকনলেজমেন্ট প্যাকেট রিসিভারকে সেন্ডারের কাছে পাঠাইতে হচ্ছে, আর 2 হলো সেন্ডারের ক্ষেত্রে রিসিভারের বিহেভিয়ার বোঝাটা অনেক সুবিধা। ধরো এই অ্যাকনলেজমেন্ট প্যাকেটটা হারায় গেল, এখন যদি সে আরো প্যাকেট পাওয়ার পরে বলল যে এই প্যাকেটটা পাঠালো, এখানে দিল ধরো 15 দিল, এই প্যাকেটটা যদি পায় 15 নাম্বার, এটা যদি পায় তাহলে রিসিভার বুঝে যাবে যে 1 থেকে শুরু করে 14 নাম্বার পর্যন্ত সবগুলি প্যাকেট রিসিভার পেয়েছে। তার মানে
দুই একটা এরকম যদি অ্যাকনলেজমেন্ট প্যাকেট হারিয়েও যায়, তাতেও আসলে সেন্ডারের বুঝতে কোনো অসুবিধা নাই যে রিসিভার এখন পর্যন্ত কোন কোন প্যাকেটগুলি রিসিভ করেছে। তো এটা একটা বড় অ্যাডভান্টেজ, কিউমুলেটিভ অ্যাকনলেজমেন্ট ব্যবহার করা হয় এবং টাইম আউট ব্যবহারের মাধ্যমে প্যাকেটগুলিকে রিট্রান্সমিট করা হয় এবং এই রিসিভ বেস দিয়ে সেটা মেনটেন করা হয়। এই 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 দেখো রিসিভ বেস, সেখান থেকে ওই প্যাকেটগুলি আবার রিট্রান্সমিট করা। আর এর ক্ষেত্রে এটা একটা এক্সাম্পল দিয়ে দেখিয়েছে, একটা যদি লস হয়ে যায়, 2 নাম্বার লস হয়ে গেছে, এই এখানে পাঠাইলো। এখন হলো এটা লস যখনই ডিটেক্ট হইলো, ডুপ্লিকেট এক যখনই এটা ডিটেক্ট হইলো, তখনই ওই দেখো 2 নাম্বার থেকে শুরু করে 3, 4, 5, 6 আবার পাঠিয়েছে, কিন্তু 4, 5 কিন্তু এখানে পৌঁছে গেছিল, 3ও কিন্তু ওখানে পৌঁছে গেছিল, কিন্তু এখন আবার সে কি করতেছে, 2, 3, 4, 5 দিচ্ছে। আর রিসিভার করবে কি, দেখো প্যাকেট পেয়েছে হলো 3 নাম্বার, কিন্তু এই রিসিভার করছে কি, প্যাকেট 3 নাম্বার পেয়েছে কিন্তু অ্যাকনলেজমেন্ট পাঠিয়েছে 1 নাম্বারের, কারণ এখন পর্যন্ত সে ইন অর্ডার প্যাকেট রিসিভ করেছে প্যাকেট নাম্বার 1, অ্যাকনলেজমেন্ট পাঠিয়েছে সে 1 নাম্বারের। ঠিক আছে, এখন পর্যন্ত সে এই যে অ্যাকনলেজমেন্ট 1 নাম্বারের, তার মানে এখন পর্যন্ত সে কতগুলি প্যাকেট পাঠিয়েছে, কারেক্টলি রিসিভ করেছে কোন পর্যন্ত, সেইটাকে সে অ্যাকনলেজ করবে। এইটা পাইলেও সে একই একই ঘটনাই ঘটাবে, এইটা পাইলেও সে একই ঘটনাই ঘটাবে। দ্যাট মিনস 2 নাম্বার যে পায় নাই, এই 1 নাম্বার প্যাকেটের অ্যাকনলেজমেন্ট পাঠিয়ে সে বলে দিচ্ছে যে আমাকে 2 নাম্বার প্যাকেটটা পাঠাও, 2 নাম্বার প্যাকেট আমি পাই নাই। 3 পাক, 4 পাক, 5 পাক প্রতিবার বলবে আমাকে 2 নাম্বারটা পাঠাও, 6 পাক, 7 পাক প্রতিবার বলতে থাকবে আমাকে 2 নাম্বার প্যাকেটটা পাঠাও। এরকম যখনই এই ঘটনা ঘটবে, টাইম আউট ঘটবে, তখনই যদি গো ব্যাক হয়, তাহলে যেখানে লস হয়েছে সেখান থেকে শুরু করে পরপর পরপর, এখানে যেহেতু উইন্ডোর সাইজ আমরা 4 ধরে নিছি, পরপর 4টা প্যাকেট পাঠিয়ে দিবে, পরপর 4টা প্যাকেট এখানে পাঠিয়ে দিবে। এই হলো তোমার গো ব্যাক এন। আর সিলেক্টিভ রিপিট নাম শুনে নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো, সিলেক্টিভ রিপিটের ক্ষেত্রে হলো বাকি সমস্ত নিয়ম কানুন সেম। যে প্যাকেটটা লস হয়েছে, যে প্যাকেটটা লস হয়েছে শুধু সেই প্যাকেটটা রিট্রান্সমিট করবে। যে প্যাকেটটা লস হয়েছে শুধু সেই প্যাকেটটা, এই দেখো ছবিটা দেখাই তাহলে, 2 নাম্বার প্যাকেটটা লস হয়েছে, এইগুলি সে পেয়েছে, পাঠানোর সময় রিট্রান্সমিট করার সময় এই যে 2 নাম্বার প্যাকেটটা পাঠাবে, কিন্তু 3, 4, 5 কিন্তু এখন আর পাঠাবে না। 2 নাম্বার প্যাকেট যখন পেয়ে যাবে, দেখো রিসিভার কত চালাক, দেখো রিসিভার যখন 2 নাম্বার প্যাকেটটা পেয়ে যাবে, আগেই তো সে 3 পেয়েছে, 4 পেয়েছে, 5 পেয়েছে, এগুলি সে সব বাফার করে রাখবে, সিলেক্টিভ রিপিটের ক্ষেত্রে বাফার করে রাখবে। সেই 2 চলে আসবে, তখনই ফিল ইন দা ব্ল্যাঙ্ক হয়ে গেল। এটা দেখতে অনেকটা এরকম যে সে 1 নাম্বার পাইলো, রিসিভ করেছে, 2 নাম্বার পায় নাই, কিন্তু 3 পেয়েছে, বাফার করে রেখেছে